জিসানের ঘুম আগে ভেঙে গেল। হঠাৎ খেয়াল করলো কেউ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আছে। জিসান বুঝতে পারলো তার বুকের সামনে হাতটা কার। আস্তে করে হাতটা সরিয়ে পেছনে ফিরলো। আজকের সকালটা যেন জিসানের কাছে স্বপ্ন মনে হচ্ছে। ঘুমন্ত তিশাকে দেখে যেন আবার প্রেমে পড়ে গেল। তিশার শাড়ির খোলা অংশ ভেদ করে সাদা পেটটা দেখা যাচ্ছে। পায়ের থেকে শাড়িটা সরে গেছে, চুল দিয়ে মুখটাও ঢেকে গেছে। জিসান কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চাদর দিয়ে তিশাকে ঢেকে দিল। এরপরে চুলগুলো সরিয়ে একটা গভীর কিস করলো গালে। এই মেয়েটার থেকে যত দূরে থাকতে চাই ততই আমাকে চুম্বকের মতো কাছে টানে। কেন বুঝোস না? আমি এখন তোর কাছে আসলে তোর কষ্ট বেশি হবে, যা আমি চাই না। আর এভাবে আমাকে লোভ দেখালে আমি দূরে থাকতে পারবো না। জিসান কথাগুলো বললো মনে মনে। জিসান ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে তিশা এখন ওঠেনি। জিসান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে একটু দুষ্টুমি করা যাক। কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি তোর জন্য, আর তুই কিনা আরামে ঘুমাস। তোর দেখ কী করি। এ কথা বলে এক গ্লাস পানি তিশার শরীরে ঢেলে দেয়। তিশা ভয়ে লাফ দিয়ে উঠে যায়। এ কী হলো? আপনি পানি মারলেন কেন? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। আমার স্বপ্ন ভেঙে দিলেন আপনি। একটু ন্যাকামি করে বলো। জিসান তিশার একদম কাছে এসে, আমার স্বপ্ন যে তুই কাল রাতে ভেঙে দিলে সেটার কী হবে? আর এখন নিজেই স্বপ্ন দেখছস? অনেক স্বপ্ন হয়েছে, এখন বাস্তবে ফিরে আসেন। কয়টা বাজে? সবাই নিচে অপেক্ষা করছে। 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। তা না হলে এখন তো এক গ্লাস পানি মারছে, লেট করলে আমাদের বাসায় যে সুইমিং পুলটা আছে সেখানে নিয়ে ফেলে দেবো। তিশা ভয়ে ঢোক গেল, তাড়াতাড়ি নেমে ফ্রেশ হতে গেল। তিশা পানি খুব ভয় পায়, মানে নদী পুকুর সুইমিং পুলে কখনো নামে না ভয়ে। আর তাই জিসানও সুযোগটা কাজে লাগালো। জিসান নিচে গিয়ে নিশিকে পাঠিয়ে দিল তিশাকে সাহায্য করার জন্য। তিশা বের হয়ে নিশিকে দেখে খুব খুশি হলো। তিশা নিশি বয়সে তেমন বড় ছোট না, তাই নিশির সাথে কথা বলতে ভালোই লাগে তিশার। ভাবি তুমি তো দেখতে অনেক খুব সুন্দর, তাই তো বলি ভাইয়া তোমার জন্য তো পাগল কেন? নিশি তোমার ভাই আমার জন্য পাগল না, ওনার এমনিই মাথায় সমস্যা আছে বলে মনে হয়। তোমরা কখনো ডাক্তার দেখাও না, তাই মনে তাই বুঝতে পারছো না। মুখ দিয়ে সারাক্ষণ তিতা কথা ছাড়া মিষ্টি কথা বেরই হয় না। তোমার ভাই কি আমার সাথে এমন করে নাকি তোমাদের সাথেও? সত্যি করে বলো তো। ভাবি কি বলছো? ভাই তো কত ভালো জানো। এখন চুপ থাকো, তা না হলে কপালে খারাপই আছে। আসলে ওদের দেরি হচ্ছে বলে জিসান দেখতে আসছে, আর এসে তিশার সব কথা দরজার সামনে দাঁড়িয়ে শুনেছে আর রাগে কটকট করছে। আরে রাখো তো, আর কি থেরাপি হবে? পিছনে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। তিশা হাসতে হাসতে পিছনে ফিরে তাকায়, আর সাথে সাথে মুখটা মলিন হয়ে যায়। বাঁচার জন্য নিশিকে বলে, নিশি চলো, সবাই বসে আছে। নিশি বুঝতে পারে, তাই নিশু বলে, ভাবি চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আবার আজ তো বউ বাদ, তাই তোমাকে রেডি হতে হবে। জিসান নিশির সামনে বলে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে ফেলে, আর কিছুই বলে না তিশাকে। তিশা, নিশি ও জিসান তিনজনে একত্রে নেমে নাস্তা করতে বসে। টেবিলে এত খাবার, কিন্তু লজ্জায় তিশা কিছুতেই নিতে পারছে না। তাই জিসান নিজে তিশার প্লেটে ওর পছন্দ খাবারগুলো দিয়ে দেয়। তিশা কিছুক্ষণ জিসানের দিকে তাকিয়ে থাকে। আমাকে দেখলে পেট ভরবে না, তাই চুপচাপ খেয়ে নে। আর কি কি যেন বলেছিস? মনে রাখিস, সব সুদে আসলে সব তুলবো। তিশা জিসানের কথা একটু ভয় পেল। কিরে মা, খাস না কেন? এখানে কেউ পড় না, সবাই তোর আপন, তাই লজ্জা করার কিছু নেই, জিসানের মা বলল। তিশা মাথা নাড়িয়ে কিছু খেয়ে রুমে চলে গেল, কারণ আজ আর ওর কোনো কাজ নেই। অনেকটা সময় নিশির সাথে গল্প করে কেটে গেল। এরপর তিশাকে সাজাতে আসলো কিছু মেয়ে, কারণ আজ জিসান ও তিশার বউ ভাত। অনেকেই বিয়েতে আসতে পারেনি, তারা আজ এসে জিসান ও তিশাকে আশীর্বাদ করবে। বউ ভাতের জন্য বিশাল বড় ভাড়া করা হলো, হল ভাড়া করা হলো। জিসান আগে থেকে সেখানে চলে গেল, আর সবার শেষে তিশাকে নিয়ে আসতে বলল। তিশা সারাদিন জিসানকে আর দেখেনি। তিশা হলরুমে পৌঁছানোর পরে লাইটটা অফ হয়ে গেল। শুধু তিশার উপর একটা লাইট পড়লো। তিশাকে সবাই দেখে কিছুটা অবাক। আজ তিশাকে লাল বেনারসি শাড়ি পরানো হলো। লাল কালারটা যে তিশাকে এতটা মানাবে তিশা নিজেও কল্পনা করেনি, কারণ তিশা কোনোদিন লাল কালার কিছুই পরেনি। কিন্তু আজ তিশাকে অসম্ভব সুন্দর লাগছে। তিশাকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তিশা কাউকে দেখতে পাচ্ছে না। তিশাকে নিয়ে স্টেজের সামনে বসিয়ে দিল, আর সাথে সাথে আরও একটা লাইট পুরো স্টেজের উপর পড়লো। তিশা তাকিয়ে দেখে এটা একটা ছেলে পিছনে ঘুরে আছে, আর তার পিঠ তিশার দিকে তাই দেখতে পাচ্ছেন। আর রায়হান ভাইয়ের হাতে গিটার, বুঝতে বাকি রইল না তারা গান গাইবে। আমি শুনেছি তারা কলেজে থাকতে অনেক শো করেছে, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। কিন্তু আজ হঠাৎ মাইক দিয়ে কেউ কিছু বলছে। গান গাওয়া হয় না অনেক দিন ধরে, কিন্তু আজকের দিনটা আমার জীবনে অনেক বড় একটা দিন, তাই না গিয়ে পারলাম না। কথাটা বলে জিসান সামনের দিকে ঘুরে তিশার দিকে তাকালো। আমার গানটা তোরই জন্য। জিসান গান ধরলো। এটা তিশার একটা পছন্দের গান। যখনই তিশা উদাসীন থাকে তখনই গানটা শুনি। এটা জিসান অনেকবার খেয়াল করেছিল। গানটা শোনার পর তিশার মনটা ভালো হয়ে যেত। আর আজ জিসান যেভাবে গানটা গাইছে, গানের প্রতিটা কলি যেন তিশার জন্য। তার কেউ বুঝতে না পারলেও তিশা বুঝেছে। তিশা চোখ দিয়ে এক ফোঁটা পানি তিশার হাতে পড়লো।
পানিটা ছিল তিশার প্রতি জিসানের ভালোবাসার গভীরতার কারণে। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে তা তো তিশার জানাই ছিল না। তিশা দিন দিন যত জিসানের ভালোবাসার গভীরতা মাপার চেষ্টা করছে তা যেন আরও গভীর হয়ে পড়ছে। আরও তিশার জিসানের পাগলামো খুব বলে উপভোগ করছে। আর সেই জল কেউ না দেখলেও জিসান ঠিকই দেখতে পেলো, কারণ পুরোটা সময় জিসান তিশার দিকে তাকিয়ে গানটা গেল। গানটা শেষ হওয়ার সাথে সাথে পুরো হল রুমের লাইট জ্বলে উঠলো। জিসানকে আরও গান গাইতে বললো, কিন্তু জিসান স্টেজ থেকে নেমে তিশার হাতটা ধরলো, যে হাতে চোখের জলটা পড়েছিল। জলটা নিজের এক হাত দিয়ে মুছে বলল, তোর চোখের জলটা আমার, তাই আমার সাথে মিশিয়ে নিলাম। তিশা খুব অবাক হয়ে জিসানের দিকে তাকালো। অবাক হওয়ার কিছু নেই, তুই সামনে থাকোস বা না থাকোস, কিন্তু আমার চোখ তোর উপরেই থাকে। তিশাকে নিয়ে স্টেজে চলে গেল। একে এসে সবাই তিশা ও জিসানকে বিয়ের শুভেচ্ছা জানালো। তিশার বাবা মা আত্মীয়রা এসে পড়েছে। সবাই দেখে খুব খুশি হলো, সবাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এতক্ষণ পর রায়হান এলো। কিরে, এত কান্না করলে তোর মেকআপ নষ্ট হয়ে যাবে, এরপর তো তোকে পেত্নির মতো লাগবে, মান সম্মান শেষ হয়ে যাবে আমাদের। তিশার কান্না শব্দ আরও একটু বাড়িয়ে রায়হানকে দুই হাত দিয়ে মারতে লাগলো। একসময় শান্ত হয়ে বাইকে জড়িয়ে ধরলো। হয়েছে, আবার চুপ হয়, সবাই দেখছে। রায়হান চোখের পানিটা মুছে দিয়ে এলো। এবার এলো জিসান ও রায়হানের ফ্রেন্ড সার্কেল। তাদের অনেকেরই বিয়ের দিনে ছিল না, তার মধ্যে রনি ছিল। জিসান রায়হান ফ্রেন্ডদের মধ্যে কেউ আগে তিশাকে দেখেনি। তিশাকে কখনো এদের সামনে আসতে দিত না, এমনকি ফ্রেন্ডদের কোনো অনুষ্ঠানে রায়হানকে তিশাকে আনতে চাইলেও জিসান আনতে দিত না। এর কারণ সবাই আজ বুঝতে পারলো, রনি তো তিশাকে দেখে পাগল হয়ে গেছে। তাই জিসানকে বলে উঠলো, ভাই তোরে তো খুব ভদ্র মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি চুপারুস্তম, তলে তলে জলে ডুব দিলেই বুঝতে পারলাম না। আরে না, তেমন কিছু না, তুই ভুল বুঝতেছস, পরে বলবো রে, সব সময় হলে। জিসান একটু বিরক্ত হয়ে বললো, তো তিশার সাথে পরিচয় করে দে আমাদের। ও আস তিশা, এরা আমার ফ্রেন্ডস। ও শুধু আমার না, রায়হানেরও। তিশা সবাইকে সালাম দিল, কিন্তু রনি হাতটা বাড়ালো তিশার সাথে হাত মেলানোর জন্য। আর তখনই রায়হান এসে রনির হাতটা ধরে। আরে কি তিশা তিশা করছিস, ও আমার বোন, তাই তোদের ছোট বোন এখন থেকে। আর এখন তো ভাবি আমাদের, আর আমরা তো দেবর, তাই তো একটু দুষ্টামি করাই যায়। জিসানের বাকি ফ্রেন্ডরা বুঝতে পারলো রনির কথা, তাই পরিস্থিতি সামাল দিতে ওরা রনিকে নিয়ে চলে গেল অন্য সাইডে। এই দিক দিয়ে জিসান একটি টেনশনে পড়লো। রনির মধ্যে গতি জিসানের ভালো লাগলো না। অন্য দিক দিয়ে রনি এখনো তিশার দিকে তাকিয়ে আছে আর বলছে, রায়হান কাজটা ভালো করেনি, জানো তুই কলিটাকে এতদিন সবার কাছ থেকে দূরে রাখছে। তাই তো বলি, রায়হান কেন তিশাকে আমাদের সামনে আনতো না? যদি আগে দেখতাম, তাহলে আজ জিসানের জায়গায় আমি থাকতাম। ওদের আরেক ফ্রেন্ড সাকিব বলে, তুই শালা পাগল হয়ে গেছিস মনে হয়, তুই চুপ থাক। রায়হান আর জিসান জানতে পারলে তোর খবর আছে। রায়হান একবার মাফ করলেও জিসান তোকে মেরে ফেলবে। জিসান তিশা বলতে পাগল, তিশাকে খুব ভালোবাসে, তাই এইসব নোংরা চিন্তা বাদ দে। কিন্তু রনির নজর পড়েছে তিশার উপর, আর ও চাই তিশাকে এক রাতের জন্য হলেও রনির কথাগুলো মনে মনে ভাবছে। অনুষ্ঠান শেষ হতে এখনও বাকি, এখনও কিছু গেস্ট আছে যারা একটু দেরি করে আসবে, তাই জিসান তিশা নিশু ভাবিকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর ভাই বাবা মার সাথে নিজের বাড়িতে রয়ে গেল গেস্ট অ্যাটেন্ড করার জন্য। তিশা বাবা মাকে পাঠিয়ে দিয়েছে রাত বেশি বলে, কিন্তু রায়হান রয়ে গেছে। তিশা বাসাতে এসে ফ্রেশ হয়ে বসলো, খুব ক্লান্ত ঘুম আসছে, কিন্তু ক্ষুধাও খুব লাগছে। বলা হয় না, যার বিয়ে সে খেতে পারে না, কিন্তু বাকি সবাই আনন্দ করে খেতে পায়। অনুষ্ঠানে সবার সামনে লজ্জা কিছু বলতে পারে না, কিন্তু এখন টিকা যাচ্ছে না। আর এই বাসায় কোনো কিছু আমি জানি না, কোথায় কী আছে। রান্নাঘর থেকে কিছু খেয়ে নিতাম, তিশা ভাবছে। আর এমন সময় ফোন আসলো, স্ক্রিনে লেখা জিসান ভয়। হ্যালো, আসসালামু আলাইকুম। জিসান সালামে জবাব দিয়ে, বাসায় পৌঁছেছো? কখন? এই তো কিছুক্ষণ হলো। ফোন কেন দাওনি? না, আসলে ভাবলাম আপনি ব্যস্ত, তাই আমি যত ব্যস্ত থাকি তোমার ফোনের অপেক্ষায় থাকি। হঠাৎ জিসানের মুখে তুমি শুনতে পেয়ে তিশা অবাক। কী হলো, কথা বলো না কেন? না আসলে সরি। ওকে বাদ দাও, শোনো, আমার আলমারিতে চাবি দেখো, বালিশের নিচে আছে, ওখান থেকে চাবিটা নিয়ে আলমারিটা খোলো। তিশা চাবি নিয়ে আলমারিটা খুললো। দেখো আলমারির নিচে তাকে তোমার জন্য কিছু খাবার আছে, তুমি সারাদিন তেমন কিছু খাওনি, এখানেও কম খেতে দেখলাম। আর এখন বাসায় তোমাকে খাবার দেওয়ার মতো কেউ নেই, তুমি এখান থেকে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো। খালি পেটে তোমার ঘুম আসবে না, আমার আসতে লেট হবে, তাই তুমি ঘুমিয়ে পড়ো। তিশা মনোযোগ দিয়ে জিসানের কথা শুনছে আর ভাবছে, আলমারির নিচে তাকে বিস্কুট, কেক, জুস আর কিছু খাবার আছে। এখানে সব খাবারই তিশার পছন্দের। কী করে সম্ভব? একটা মানুষ এমন কী করে হতে পারে? তিশা, হ্যালো তিশা, শুনতে পাস? জিসান ফোনের অন্য পাশে বলল, আমি শুনছি। চিন্তা থেকে ফিরে, তাহলে রাখি এখন। আপনি খেয়েছেন? না, এখন বসবো রায়হানের সাথে। ওকে বাই বলে ফোন রেখে দিল। তিশা কিছু হালকা খাবার খেয়ে তিশা বিছানায় পিঠ লাগাবার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। জিসানে আস্তে আস্তে রাত 1টা বেজে গেল। জিসান এসে দেখে তিশা ঘুম, তাই আর ডাক দেয়নি। ফ্রেশ হয়ে তিশার পাশে শুয়ে তিশাকে একটা দিয়ে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরলো। তিশাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়লো। আজ সকালে তিশার ঘুম আগে ভাঙলো। তিশা দেখে জিসানের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তিশা কিছুটা লজ্জা লাগলো। তিশার নাকে একটা মিষ্টি ঘ্রাণ আসে। এই ঘ্রাণটা জিসানের শরীর থেকে আসছে। জিসানের শরীরের এই ঘ্রাণটা তিশার খুব ভালো লাগে। এর আগেও কয়েকবার পেয়েছে, যখনই জিসান ওর একদম কাছে ছিল। জিসানের শরীরের ঘ্রাণটা তিশাকে একটু মাতাল করে তুলছে, তাই তিশার উঠতে মন চাইতেছে না। আজ সারাদিন জিসানের বুকে মাথা রেখে শুয়ে থাকতে মন চাইতেছে। হঠাৎ মনে পড়লো, আজ তো তিশা নিজেদের বাসায় যাওয়ার কথা, না উঠতে হবে। তিশা আস্তে করে উঠে যেতে চাইলে কিছুতে একটা টান অনুভব করে। পেছনে ফিরে তাকিয়ে দেখে জিসান হাতে তিশার শাড়িটা
তিশা যেতে চাইলে জিসান আঁচল ধরে টান মারে, তিশা সামলাতে না পারে জিসানের বুকের উপর পড়ে যায়। আমার তিশা পাখি যাচ্ছ কোথায়, আমাকে ছেড়ে আপনি জাগনা ছিলেন এতক্ষণ, চুপি চুপি আমাকে দেখার কি আছে, আমি তো পুরোই তোর। আর এত শখ আমার বুকে ঘুমানো, তাহলে কোথায় যা, সারাদিন তোকে আমি বুকের মধ্যে রাখতে পারবো। তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলছে জিসান। না না, আমার এত শখ নেই, প্লিজ ছাড়ুন, তা না হলে আজ বাসায় গেলে আমি আর আসবো না। এভাবে জিসান তিশাকে বিছানায় ফেলে তিশার উপরে উঠে দুই হাত চেপে দেয়। তিশা কিছুটা ভয় পেয়ে যায়। কি বললি তুই আসবি না, তুই আমার বাঁধনে বেঁধে আছোস। আর এই বাঁধন ছেঁড়ার সামর্থ্য কারণে তিশার কপালে কপাল দিয়ে নাকে নাক ঘষছে আর বলছে, তুই না আসলে তোকে বেঁধে নিয়ে আসবো, পালাতে চাইলে শিকল দিয়ে বেঁধে রাখবো, তাই আমাকে ছাড়ার স্বপ্ন ছেড়ে দেন ম্যাডাম। এই বলে তিশা ঠোঁটে একটা লিপ কিস করে, এরপর জিসান উঠে চলে যায় ফ্রেশ হতে। তিশার চোখ মনে হয় কপালে উঠে গেছে। জিসান কিস করে, তিশা এখনও ভাবছে কি হলো এটা, ওর জন্য বিশেষ হচ্ছে না। তিশা এতটা চিন্তামগ্ন ছিল যে ও সব কিছু ভুলে গেছে। জিসান এসে দেখে তিশা এখনও ভাবছে কি রে, এত কী ভাবছোস, আরও কিছু কি লাগবে। ঠিক তিশার সামনে এসে, না না আমি ফ্রেশ হয়ে আসছি। তিশা ফ্রেশ হয়ে দেখে জিসান রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আপনি কোথায় যাবেন। জিসান তিশাকে আয়নার সামনে এনে পেছনে জড়িয়ে ধরছে আর নিজের থুতনি তিশার কাঁধে রেখে, আমাকে অফিসে যেতে হবে, ভাইয়ের সাথে অনেক কাজ আছে, আমি না গেলে ভাইয়ের উপর সব চাপ পড়বে। রায়হান আসবে তোমাকে নিতে, তুমি চলে যাও ওর সাথে, আমি অফিস থেকে সরাসরি চলে আসবো তোমার কাছে। কথাগুলো বলছে তিশার গলায় কাঁধে কিস করছে। জিসান এত কাছে আসা আর ওর এই একটা কিসে তিশাকে কেঁপে উঠছে, তাই জিসান তিশাকে আর একটু শক্ত করে ধরে তিশার কানের কাছে মুখটা নিয়ে, এখনই যদি কাঁপতে থাকোস তখন কী করবি, যখন আমি তোকে ভালোবাসার সাগরে ডুব দেওয়াবো। জিসান কথায় তিশার মুখ লজ্জা লাল হয়ে গেছে, কিন্তু কেন জানি ভালো লাগছে। হয়েছে এখন ছাড়ুন, সবাই বসে আছে আমাদের জন্য। আচ্ছা চলো। জিসান একটু এসে দিল। তিশার অবস্থা দেখে তিশাকে নিয়ে নিচে এলো খাবার টেবিলে। কিরে জিসান, তুই অফিসে যাবি আজ না, তিশাদের বাড়ি যাওয়ার কথা, একদিন না গেলে কী হয়। জিসানের মা বললো, না মা আজ যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। আমি রায়হানকে সব বুঝিয়ে দিয়েছি, তাই চিন্তা করো না, আমি অফিস শেষ করে ওখানে চলে যাব। আমি বলে কি, আমি না হয় চলেই যাই, তুই থাক। না বাবা, তোমার বয়সের তুলনায় তুমি অনেক কাজ করেছো, আর না এখন আমাদের ভাইদের উপর ছেড়ে দাও। আচ্ছা আমার শেষ ভাইয়া, তুমিও তাড়াতাড়ি চলো, আসো আমি বাইরে আসি। আচ্ছা চল, আমারও হয়ে গেছে। জিসান অফিসে চলে গেল আর তিশা নাস্তা করে ভাবির সাথে টেবিলে বোঝাচ্ছে। আরে তিশা মা, তুমি কেন করছো, তুমি যাও রেডি হয়ে নাও, রায়হান চলে আসবে, এই কাজটা করেই আমি যাচ্ছি। থাক তিশা, আমি আর খালা মিলে করে ফেলবো, তুমি রেডি হয়ে যাও। সমস্যা নেই ভাবি, আমার রেডি হতে তেমন সময় লাগবে না, আমাকে সাহায্য করতে দাও এখন। জিসান ঠিকই বলেছে, তুমি অনেক জিদি। তিশা ভাবির সাথে কাজগুলো করে রুমে চলে আসে রেডি হতে। কিছুক্ষণ পর নিশে এসে, মেজো ভাবি তোমার ভাইয়া আর বাবা এসেছে, তোমাকে মা ডাকছে, চলো। তিশা নিশিকে নিয়ে নিচে এসে ভাইয়া আর বাবার সাথে দেখা করে কিছুক্ষণ সবাই কথা বলে তিশা সবার থেকে বিদায় নিয়ে পাশে চলে যায়। তিশার মা তিশার জন্য অপেক্ষা করছে। মাকে দেখে তিশা জড়িয়ে ধরে। তিশার মা তো কান্না করতে থাকে, এতই যদি ভালোবাসতে তাহলে আমাকে বিদায় করার জন্য এমন উঠে পড়ে লাগলে কেন, এখন বিদায় করে এত কান্না করছো। মা পাগল মেয়ে, তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি, ভিতরে আসে এখন। আজ আমি তোকে নিজের হাতে খাওয়াবো, ঠিক আছে। ওকে মা জননী। আর শোন, তোর রুমে সীমা আর নীলা বসে আছে, তোর জন্য এই কথা আগে বলেনি কেন। তিশা দৌড় দিয়ে রুমে চলে আসে। কিরে শাকচুনিরা, তোরা আমার রুমে কী করস। তিশা নীলা দৌড়ে এসে তিশাকে জড়িয়ে ধরে, হয়েছে ছাড়, আমি কিন্তু আছি তিশা, তাই তো আমি দেখিনি, তাই শয়তান মাতারি আমাকে বলে দেখেনি। সীমা আর তিশা রুমে চারপাশে দৌড়াচ্ছে তিশাকে মারার জন্য, হয়েছে তাম এখন। হ্যাঁ রে তিশা, এবার বল কি বলবো। এই তো তোর বাসরাতের কাহিনী, মানে করছোস কেন এত, আমাদের একটু বল, আমাদের ভবিষ্যতে কাজে রাখবে। এত যদি বাসরাতের কাহিনী শুনতে চাস তাহলে সীমাকে জিজ্ঞেস কর, ওর তো আমার চেয়ে বেশি আইডিয়া আছে, আর যা ওর থেকে শিখে নে। নীলা সীমার দিকে তাকিয়ে আছে। খিরে আমাদের কীভাবে তাকিয়ে আছিস কেন, দেখ আমি কিছু বলতে পারবো না, তোর যদি জানার ইচ্ছে থাকলে তোর বিয়ে করে নি, তো জামাই তোর সব শিখিয়ে দেবে। এখন নানা করছিস কেন সীমা বেগম, এতক্ষণ আমার পিছিয়ে লেগেছিলি তখন মনে ছিল না। আরে বাদ দে, একটা ফাজের মেয়ে, বিয়ের আগে বাসরঘর করার শখ বেশি থাকুস না, তাই তাই নীলা সীমাকে মারার জন্য তেড়ে উঠে। তিশা থামিয়ে দেওয়া হয়েছে, আর না এবার বস তোরা। তিনজন বিছানায় শুয়ে উপরে পাখার উপরে তাকিয়ে আছে। জিসান ভাই তোকে অনেক ভালোবাসে তাই না। বিয়ের আগে নাকি পরে, বিয়ের আগেই থেকে, তাই দেখেই তো কখনো মনে হতো না তুই ভাইয়াকে ভালোবাসিস। যদি তোকে কেউ বলে সে তোকে 5 বছর ধরে ভালোবাসে, বিনিময়ে কিছুই তোর কাছে আশা না করে, তোর অপেক্ষার নির্ঘুম রাত কাটিয়েছে, কবে তুই একটু বড় হবে আর তাকে একটু ভালোবাসার চাদরে জড়িয়ে ধরবে। কেউ যদি তোর জন্য নিজের কেরিয়ারের স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু তোকে নিজের নজর রাখতে আর অন্য নজর থেকে বাঁচাতে, তোর বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়াতে, এমন অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। এমন মানুষটিকে না ভালোবেসে থাকা যায় বল। বলছিস 5 বছর ধরে, মানে তুই যখন অষ্টম শ্রেণীতে পড়িস তখন থেকে তোকে ভালোবাসো। জিসান ভাই সাংঘাতিক মানুষ, এত কিছু লুকিয়ে রাখছে কীভাবে জানি না, কিন্তু এখন উপলব্ধি করে তাকে নাকি আমি অনেক কষ্ট দিয়েছি। ভালোই হলো দিশা, তোর বিয়েটা যেভাবে হয়েছে আমি তো ভাবছিলাম অনেক সমস্যা হবে, কিন্তু জিসান ভাই যেহেতু তোকে ভালোবাসে দেখবি আর কোনো সমস্যা হবে না। কিন্তু ওর সীমাহীন ভালোবাসা দেখে আমার তো ভয় লাগে। ওর ভয়ের কিছু নেই, আস্তে আস্তে সে দেখবি সব ঠিক হয়ে যায়, ভাইয়ার রাগও অনেক কমে যাবে, তাই যেন হয়।
জিসান অফিসে সব কাজ তাড়াতাড়ি শেষ করে বিকালবেলা তিশার বাসায় চলে গেল। সেখানে কিছুক্ষণ রায়হানের সাথে গল্প করলো। জিসান তুই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। তিশা যা ওকে তো রুমে নিয়ে যায়। তিশা জিসানকে নিজের রুমে নিয়ে যায় আর নতুন কিছু জামা কাপড় এনে দেয় জিসানকে ফ্রেশ হয়ে পড়ার জন্য। এগুলো কার কাপড়? রায়হানের। না, আপনার জন্য বাবা আনছে। তাই কি দরকার ছিল? আমি রায়হানের কিছু পরে নিতাম। এটা নিয়ম, নতুন জামাই প্রথম বাড়িতে এলে শ্বশুর দেওয়া কাপড়ই পরতে হয়। খুব সুন্দর নিয়ম তো। আর কিছু নিয়ম শিখে দেয়নি তোকে? তিশাকে পেছন দিয়ে জড়িয়ে ধরে, এই যেমন স্বামী আসলে তাকে সেবা করা, তাকে জড়িয়ে ধরে আদর করা, সারাদিন ক্লান্তি দূর করতে থাকা, ডিপলি একটা কিস করা। না না, এমন কোনো নিয়ম নেই। কে বলে আপনাকে এসব? আমি তো আজও এসব দেখিনি কাউকে বলতে। যত সব আজারের নিয়ম। তিশা জিসানকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে জিসান তিশার হাতটা ধরে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে, এই তুই দেখবি কি করে? এর আগে তোর কয়টা বিয়ে হয়েছে বল? কি যাতা বলছেন? মানুষের কয়টা বিয়ে হয়? আর বিয়ে হলে সব জানবে আর না হলে জানবে না? কে বলছে? ও আমার তিশা পাখি তো তাহলে সব জানে। তাহলে এতই যেহেতু জানো, তাহলে আমার স্বামীর থেকে এত দূরে থাকো কেন? জানো না স্বামী থেকে দূরে থাকা আলো পছন্দ করে না? তিশার কোমরকে দুই হাত দিয়ে আবদ্ধ করে রেখে, হয়েছে আজকের জন্য, এখন আপনি ফ্রেশ হতে যান। আমি চা নিয়ে আসছি। তিশা জিসানের কাছ থেকে চোরার চেষ্টা করছে। জানো, আমি না ছাড়লে তুমি হাজার চেষ্টা করে নিজেকে চোরাতে পারবে না। তাই শুধু শুধু নিজের শক্তি নষ্ট করো না। জিসান তিশাকে ছেড়ে দিয়ে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা এখনই আসেনি। তাই জিসান আদর্শ অবস্থায় বিছানায় বসে মোবাইল টিপছে। তিশা চা নিয়ে আসে। জিসান চাটা একটা চুমুক দিয়ে, আমার মাথাটা অনেক ব্যথা করছে, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো। তিশার চায়ের খালি কাপটা হাতে নিয়ে চলে যেতে চাইলে জিসান তিশার হাতটা ধরে বলে, তুই কোথায় যাস? আপনি ঘুমাবেন, আমি কি করবো? বরং আমি থাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে। তাই আমি ঘুমাবো, তুই আমার চুলগুলো টেনে দিবি। কি এত জোরে চিল্লানোর কি আছে? না মানে? এত মানে জানতে চাইনি। বসে এখানে। তিশাকে বিছানায় বসে তিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তিশা জিসানের মাথাটা বিলি দিতে থাকে। তোকে আমি কি বলছি? কি আমার চুলগুলো টানতে বলেছি, বিলি দিতে নয়। তিশা চুলগুলো টেনে টেনে দেয়। তিশা দুপুরে খাস নাই? খেয়েছি তো। তাহলে এত আস্তে আস্তে কেন টানছিস? শক্তি নেই হাতে? কিছুটা চেঁচিয়ে বলল। তিশা মুখটা ভেঙচি চুলগুলো জোরে জোরে টানতে থাকে। আমি না ওঠা পর্যন্ত তুই কোথাও যাবে না, এখানে থাকবে। আমি ঘুম থেকে উঠে তোকে না দেখলে খবর আছে। আসলে পাগল, কখন ভালোবাসে, কখন রাগ করে, আর কখন যে মতিগতি নষ্ট হয়ে যায় কিছুই বুঝি না। তিশাও বসে ভাবতে ভাবতে কিছুটা ঘুমিয়ে যায়। মাগরিবের আজানে তিশার ঘুম ভেঙে যায়। তিশা, এই যে শুনছেন, উঠুন। আর ঘুমাতে হবে না? তিশা ডাকাডাকিতে জিসান তিশার কোমরটা আরও শক্ত করে ধরে ঘুম থেকেই বলে, কি করছিস? ঘুমাতে দে আর একটু। ঠিক আছে আপনি ঘুমান, কিন্তু আমাকে যেতে দেন। বাড়ির সবাই কি মনে করবে? আমি এতক্ষণ রুমে কি করছি? জিসান লাফ দিয়ে উঠে বসে তিশার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, সবাই তোর মতো গাধা না, সবাই বোঝে, শুধু তুই ছাড়া। কথা বলে জিসান ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে নিলে। কি আমি গাধা? আমি গাধা হবো কী করে? এত পড়ালেখা করেও আপনি জানেন না? তিশার কথা শুনে জিসানের মন চাইতেছিল তিশারকে আছাড় মারতে। জিসান তিশার দিকে তেড়ে আসে। তিশা ভয়ে রুম থেকে পালানোর জন্য দৌড় দিলে জিসান তিশার হাতটা ধরে টান দিয়ে বুকের সাথে চেপে ধরে, তুই সব জানোস তাই না? কিন্তু যা জানার তাই জানোস না। এবার বাসায় চল, দেখ কীভাবে সব শিখিয়ে দিই। তিশা তো ব্যবচাকা হয়ে তাকিয়ে আছে। জিসান তিশাকে ছেড়ে দিয়ে, যা তাড়াতাড়ি রেডি হোক, আমরা ডিনার করে আজ বাসায় চলে যাব। তিশা মুখটা গোমরা করে বলে, আমি কাল আসি। এক কথা আমি দ্বিতীয়বার বলবো না। আর আমরা আজই যাব। জিসান ফ্রেশ হতে চলে গেল। ডিনার টেবিলে জিসান, তোমরা নাকি আজও চলে যাবে? জি মা। একটা দিন থাকো, কাল চলে যেও। না মা, অফিসের কাজ অনেক জমে গেছে আর ভাইয়ার একা সম্ভব না, তাই যেতে হবে। আর কাল নাকি আমার কাজিনরা বাসায় আসবে, তাই দিশাকেও নিতে হবে। আমরা পরে একদিন সময় করে আসবো। আচ্ছা বাবা, তুমি যা ভালো মনে করো। ডিনার করে সবাই সবার সাথে কিছুক্ষণ কথা বলে তিশাকে নিয়ে বাসায় চলে আসলো। জিসান বুঝতে পারছে তিশার মন খারাপ এভাবে বাসা থেকে নিয়ে আসার কারণে, কিন্তু জিসান তিশাকে একদিনও তার কাছ থেকে দূরে থাকতে দেবে না, তাই তিশাকেও থাকতে দেয়নি। বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। ওর বাসায় এসে দেখে সবাই যার যার রুমে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই কাউকে ডিস্টার্ব না করে রুমে চলে গেল। রাতেও তিশা জিসানের সাথে কোনো কথা বলেনি। জিসান কিছু কাজ বাকি ছিল বলে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে আর তিশা ঘুমিয়ে পড়ছে। আজ সকালে উঠেও তিশা নিজেকে জিসানের বুকের উপর পেলেও তিশা মনে মনে ভাবছে, আমি রোজ রোজ বাড়ির ছেড়ে এখানে কী করে আসি। হঠাৎ জিসান, এত ভাবিস না, তোর মতো পিচ্ছে ওরা বুঝবে না। রেগে গিয়ে, তাহলে এই পিচ্ছিকে বিয়ে করছেন কেন? বড় কাউকে বিয়ে করতে পারলে না? সে সব বুঝে। হঠাৎ জিসান এক ঝটকে আমার বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে দু হাত চেপে ধরে, ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু হঠাৎ ফিলে ঠোঁটের কিছু স্পর্শের চোখগুলো খুলে বোঝার আগে আমার ঠোঁটের মধ্যে নিল। আমার চোখ যেন কপালে উঠে গেল। জিসানকে সরানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার হাত ধরে শক্ত করে ধরে রাখছে। আমার ছটপটানোর ওর কোনো মনোযোগ নেই, কিন্তু কাজে ব্যস্ত। প্রায় অনেকক্ষণ পর আমার ছাড়ে, আমার দিকে তাকিয়ে বলে, এটা তোর শাস্তি আমাকে এতদিন দূরে রাখার জন্য। আর এখন থেকে নিজের তৈরি করে রাখ, আস্তে আস্তে আমি সব শিখিয়ে দেবো আর আমার এই পিচ্ছি বউটাকে।
একটু ডেভিল হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমার তো বিশ্বাস হচ্ছে না এটা কি ছিল, স্বপ্ন নাকি বাস্তব। কেউ আমাকে একটা চিমটে মার, কিন্তু কে মারবে, কেউ তো নেই। আমি মনে হয় স্বপ্ন দেখছি। কিন্তু আমার ঠোঁটটা একটু ফুলে গেছে কেন? তার মানে এটা সত্য ছিল? শয়তান বেটা, আমার ঠোঁট কি তোর জাগির মনে করছে যে এমন করলে? তিশা বসে বসে জিসানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। এসে দেখে আজও তিশার ঠোঁটে হাত দিয়ে কি যেন ভাবছে, তাই তিশার সামনে এসে ভিজা চুলগুলো হাত দিয়ে ঝাঁকাতে লাগলো। ভিজা চুলের পানি তিশার উপরে পড়লে চিন্তা থেকে বের হয়ে আসে। তিশা জিসানের দিকে তাকিয়ে আছে, এক অদ্ভুত অনুভূতি লাগছে। জিসানের উন্মুক্ত শরীরটা যেন এক নেশা আছে। আগে কখনো কোনো ছেলেকে এইভাবে দেখিনি বলে কি আজ এমন লাগছে। জিসান আয়না দিয়ে দেখতে পেল সব। কি রে, এভাবে কি দেখছো? চোখ দিয়ে আমাকে গেলে খাবি মনে হয়। ফাজিল কোথাকার, মুখে কিছু আটকায় না। শুনুন, আপনার লজ্জা শরম নেই? কোনো মেয়ের সামনে এভাবে থাকে? কোনো মেয়ে মানে? আমি আমার বউয়ের সামনে যেমন খুশি তেমন থাকবো, এতে লজ্জার কি আছে? আর এত লজ্জা নিয়ে থাকলে তোর লজ্জা আমি ভাঙবো কিভাবে? বলতো। জিসান তিশাকে একটা চোখ টিপ মেরে বলে, উফ। বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল। জিসান ওয়াশরুমের দরজা নক করে তাড়াতাড়ি বের হয়ে নিচে আসো। জিসান নিচে নামার আর কিছুক্ষণ পর তিশাও নেমে আসে। আরে তোরা কখন এলি? আমি তো ভাবলাম তোরা আজ আসবি না। মা, আমরা কাল রাতে এসে পড়েছি, লেট হয়ে গিয়েছে বলে তোমাদের আর ডাকিনি। আচ্ছা ঠিক আছে, এখন বস, নাস্তা করে নে, আজ আবার মেহমান আসবে। তাই জিসান, তাহলে তোরাও তাড়াতাড়ি আসিস। আচ্ছা, আমার চেষ্টা করবো। আমরা নাস্তা করে অফিসে চলে গেল ওরা। আর তিশা, তানজিলা ও রেনু খালাকে এনে সব গোছগাছ করে নিল। রাতে জিসান ও তাওয়াদ বাড়ির ভেতরে ঢুকতে চেঁচামেচি শব্দ শুনে দাঁড়িয়ে যায়। ভাইয়া, মনে হয় শয়তানগুলো এসে পড়েছে, আজ থেকে আর শান্তি দেবে না। ঠিক বলেছিস, আমি তো তোর ভাবির কথা চিন্তা করছি। জুমুরকে দেখলে আমার দিকে এমনভাবে তাকায়, মনে হয় খেয়ে ফেলবে। ঠিকই আছে, বলতে গেছো কেন? জুমুর আপুর কথা আগ বাড়িয়ে। আরে বলবো না তো কী করবো? দেখোস না মেয়েটা বাসায় আসলে আমার পিছ ছাড়ে না। তানজিলা তো একদিন আমাকে চেপে ধরেছে, সমস্যা কি? তাই সব বলে দিলাম। ভালো, এখন বুঝো। আগে চলো ভেতরে দেখি কি অবস্থা। চল, আর আল্লাহর কাছে দোয়া করিস আমার জন্য। তাওহিদ ও জিসান ভেতরে গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে আড্ডা করছে, কিন্তু জিসান কিছু একটা দেখে ওর রাগ উঠে যায় তিশার উপর। জিসান ও তাওহিদ দেখে সবাই ড্রয়িং রুমের আড্ডা দিচ্ছে, কিন্তু জিসান তিশাকে দেখে মেজাজ গরম হয়ে যায়, কারণ তিশা আর অর্ক পাশাপাশি বসে কথা বলছিল আর কি বিষয়ে যেন হাসাহাসি করছে। অর্ক, দিশা, ঝুমুর, অনু এরা হচ্ছে সবাই জিসানের কাজিন। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল, সাথে তানজিলার নিশেও ছিল। জিসান তিশার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে, সেদিকে তিশার খবরই নেই। আরে জিসান, কেমন আছিস? বিয়ের পরে ভাবলাম হানিমুনে যাবি, তা না করে অফিসে যাস, কেমন আনরোমান্টিক তুই। কেমন আছো আপু তুমি? আমরাও কিন্তু আছি ভাইয়া। দিশা, আমরা তো ভালো, কিন্তু তোর কি হলো? আমাদের দেখে কি খুশি হসনি? কি বলো আপু? আসলে একটু টায়ার্ড, আর কিছু না। আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে জমি আড্ডা দেবো। ওকে। এবার তিশার দিকে তাকিয়ে জিসান উপরে চলে গেলো। আরে বাবা, কি হলো? আমার দিকে এমনভাবে তাকালো কেন? আমি এখন আবার কি করলাম? তিশা, জিসানের জন্য চা নিয়ে যাও, তা না হলে চিল্লাবে এখন। ভাবি। তিশা জিসানের জন্য চা নিয়ে রুমে গেল। জিসান চেঞ্জ না করে বারান্দায় সিগারেট খাচ্ছে। কি হলো, আপনি এখানে চেঞ্জ করবেন না? জিসান সিগারেট হাতে তিশার দিকে তাকালো, চোখগুলো লাল হয়ে গেছে। চোখগুলো দেখে ভয় পেয়ে গেল, তবুও সাহস নিয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনি ঠিক আছেন? জিসান সিগারেটটা ফেলে দিয়ে তিশাকে দেয়ালের মধ্যে চেপে ধরলো। কী করেছিলে? নিচে কিছুটা ঝাঁঝালো সুরে বলল। তিশার ভয়ে মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। কি হলো, কথা বলস না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি। না না না, মানে কি করেছি? এত কিসের হাসাহাসি অর্কের সাথে? কি হয় তোরও? না কিছু না, এমনি। আপনি হয়তো ভুল বুঝছেন। আমাকে শেখাতে আসবে না তিশা, যা আমার একদম পছন্দ না তা করার চেষ্টাও করবে না। অর্ক আমার ভাই, কিন্তু তোর আশেপাশে আমি ওকে দেখতে চাই না। অর্কের থেকে 10 হাত দূরে থাকবে। কি বলছিস শুনছস? তিশা নিচে তাকিয়ে হ্যাঁ বললো। জিসান তিশাকে ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এদিক দিয়ে তিশার খুব কান্না পাচ্ছে জিসানের এমন আচরণে। সামান্য একটা ব্যাপার নিয়ে এমন রিয়েক্ট করার কী ছিল? তিশা নিচে চলে গিয়ে ভাবির পাশে গিয়ে বসলো। কী হলো তিশা, মুখটা এমন মলিন কেন? জিসান কিছু বলছে? না ভাবি, এমনি। জিসানকে খুব ভালো করে চিনে তানজিলা, তাই আর কিছু বললো না। এদিক দিয়ে তাওহিদের সাথে গায়ে পড়ে হাসাহাসি করছে ঝুমুর। তা দেখে তানজিলা দাঁতে দাঁত চেপে বসে আছে। তাওহিদ ব্যাপারটা বুঝতে পারে, তাই ড্রয়িং রুম থেকে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটার ধরে। সাথে তানজিলাও ওকে আসতে পারে, তানজিলাও চলে যায়। এতক্ষণে জিসান এসে পড়ে আর গিয়ে তিশার সাথে বসে পড়ে। ভাইয়া, আজকের প্ল্যান কি? আমি কি করে বলবো তোদের কি প্ল্যান করছোস? আজ এমনি টায়ার্ড, তাই আজ না করে কাল কর, ভালো হবে, যাই করিস। ভাইয়া, আমরা সবাই রাতে জেগে মুভি দেখবো, ঠিক আগে যেমন দেখতাম। ওকে, আমি মুভি সিলেক্ট করে নিই আগে, তারপর কাল রাত দেখবো না। পরের দিন ছুটি, তাই কোনো সমস্যা হবে না। ঠিক বলছো ভাইয়া। অর্ক বললো। তানজিলা রুমে গিয়ে তাওহিদকে ইচ্ছে মতো ছাড়ছে। তাওহিদ, তুমি জানো আমার ওকে একদমই পছন্দ না, তবুও কেন জুমুরের সাথে এত মাখামাখি তোমার? ও তোমার কাজে না হলে আমি কখনো ওকে এই বাসায় ঢুকতে দিতাম না। তাওহিদ তানজিলাকে জড়িয়ে ধরে, তানজু তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তাই এসব চিন্তা বাদ দাও। জিসান লক্ষ্য করলো তিশার মনটা ভালো নয়। হয়তো এমন হয়তো তখন এমনটা ঠিক হয়নি, কিন্তু কী করবে, কেন জানি ওর পাশে অর্ককে সহ্য হচ্ছিল না আমার। ওকে হারানোর ভয়টা এখন আমার তাড়া করে, তাই তো না বুঝেও কষ্ট দিয়ে ফেলে। কিন্তু তার জন্য তোকে সরি বলবো না, কারণ দোষটা তোরই ছিল। সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে খাবার খেয়ে নিজ রুমে চলে গেল। আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, তাই বিছানাটা ঠিক করে বারান্দায় দাঁড়ালাম। হালকা বাতাসে চুলগুলো উঠছে আর পূর্ণিমা চাঁদের আলো যেন মনোমুগ্ধকর পরিবেশ। ঘরে এসে দেখে তিশা নেই, তাই বারান্দায় চলে গেলাম।
বাতাসে তিশার চুলগুলো উঠছে আর তিশা বারবার চুলগুলোর সাথে যুদ্ধ করছে। মুখের উপর চাঁদের আলো যেন ওকে আরও বেশি অপরূপ লাগছে। আমি তো ওর থেকে চোখ সরাতে পারছি না। হঠাৎ মনে হলো কেউ পিছনে দাঁড়িয়ে আছে। ঘুরে দেখি জিসান এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে আগে কখনো দেখেনি। চোখে চোখ পরে আমি সরিয়ে নিলাম। তিশা চল আমার সাথে। তিশার হাতটা ধরে কোথায় প্রশ্ন করার সাথে সাথে জিসান আমার হাতটা ছেড়ে আর কোলে তুলে নিল। আমি কিছুটা আশ্চর্য হয়ে গেলাম। আর এটা কী করছে? নামান আমাকে, না হলে পড়ে যাবো। চুপ থাক, তা না হলে আমি নিজে তোকে ফেলে দেবো। আমি ভয়ে জিসানের গলা জড়িয়ে ধরলাম। জিসান মুচকে হাসি দিয়ে রুম থেকে বের হয়ে সোজা হাঁটা ধরলো ছাদের উদ্দেশ্যে। ছাদে গিয়ে দেখি একটা মাদুর বিছানো। আমাকে মাদুরের উপরে বসে দিয়ে নিজেও পাশে বসলো। জানোস, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোকে নিয়ে পূর্ণিমার চাঁদ দেখবো, তাই দেরি না করে এখানে নিয়ে এলাম। রাতে খোলা আকাশের নিচে প্রিয়জনের সাথে চাঁদ দেখার মজাটাই আলাদা। জিসান মাদুরের মধ্যে শুয়ে উপরে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হয় অনেক কিছু চিন্তা করছে। আমি জিসানের এক হাত পাটিতে রেখে ওর হাতের বাহুর উপর শুয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ জিসান কিছু বলে উঠলো। মনে আছে তেজা, তোর 5 বছর আগের কথা? সেদিন মনের অজান্তে তুই আমার জীবনে প্রবেশ করেছিলি। 5 বছর আগে? জিসান ও রায়হান একসাথে ছাদে বসে সিগারেট খাচ্ছিল আর কিছু বিষয় নিয়ে কথা বলছিল। এমন সময় রায়হানের ফোন আসে, তাই রায়হান নিচে চলে যায় আর আমি একাই ছাদে ওপিট ওপিট করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করছে আর কিছুক্ষণ পর পর নাক ঘষছে। আমার জানা মতে আমার বোঝার বাকি ছিল না এটা তিশা। আমার ভেতরটা কেমন যেন তোলপাড় শুরু হয়ে গেলো। তবু নিজেকে সংযত রেখে হাতটা ছাড়িয়ে পিছনে তাকালাম। কী হলো তিশা? আর জিসান ভাইয়া আপনি? আমি ভাবলাম রায়হান ভাইয়া। সরি, আমি বুঝতে পারিনি। কান্না করছে আর বলছে কেন জানি তিশার প্রতিটি চোখের জল আমার ভেতরে ছাড়খাড় করে দিচ্ছে। নিজেকে শান্ত রেখে কী হলো তিশা বল আমায়, আর কান্না করছিস কেন? আমার কান্না বন্ধ কর, চোখের পানি মুছে দিয়ে। তোকে কেউ কিছু বলছে? মা বকেছেন? না। কিন্তু কি বল আমাকে সব। হঠাৎ দিশার হাতের দিকে চোখ গেল। তোর এই অবস্থা কী করেছে বল আমাকে। কিছু না বলে কান্না করে যাচ্ছে, তাই জিসান একটা ধমক দিয়ে বললে আগে বল কী হয়েছে, পরে কাঁদিস। জিসান ধমকে তিশা ভয় পেয়ে যায় এবং বলে দিল রাস্তার মোড়ে একটা দোকান আছে না, আমি স্কুল থেকে আসার সময় ওখানে আইসক্রিম আনতে গিয়েছিলাম, কিন্তু ওই লোকটা না খুব বাজে, আমাকে কী সব বলেছে। আমার একদম ভালো লাগছিল না, তাই চলে আসতে চাইলাম, কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে দোকানের ভেতর নিয়ে যেতে চাইলো। তাই আমি আমার হাতের পানির বোতল দিয়ে জোর একটা মেরে পালিয়ে এলাম। দেখো আমার হাতটা কী করছে, খুব ব্যথা করছে। জিসান তিশার হাতটা ধরে তাকিয়ে আছে আর রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তুই বস, আমি আসছি। কথা বলে জিসান নিচ থেকে কিছু বরফ নিয়ে এলো। হালকা করে তিশা হাতে লাগাতে লাগলে কিছুটা কমে যায়। শোন তিশা, রায়হানকে তুই কিছু বলবি না, যা করার আমি করবো। ওই লোকটা তোকে আর ডিস্টার্ব করবে না, কিন্তু রায়হান জানলে তোকে বকবে, ঠিক আছে? আমি বলবো না। এরপর জিসান চলে গেল। পরের দিন তিশা স্কুল থেকে আসার সময় দেখলো দোকান বন্ধ আর টুলেট লাগানো, আর একদিনের মধ্যে কুই গেল প্লাস ব্যাগ। জিসান সেদিন এসে দোকানদারকে অনেক মারলো। এমনি যে হাত দিয়ে তিশাকে ধরেছে সে হাতটা ভেঙে দিল। এরপর 24 ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে যেতে বললো, তা না হলে যান হারাবে। তাই দোকানদার রাতারাতি সব কিছু ছেড়ে চলে গেলো। এইসব কিছু তিশা জানে না। এরপর থেকে জিসান তিশাকে নজর রাখতে লাগে। তিশা কিছু কী করে, কার সাথে চলে, তিশার পুরো জীবনটা যেন জিসানের হয়ে গেল। জিসান তিশাকে চোখে হারায়, কিন্তু কখনো তিশাকে নিজের মনের কথা জানতে দেয়নি। এসব ভাবতে ভাবতে তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত তিশার মুখে চাঁদের আলো যেন তিশার রূপে আরও বাড়িয়ে দিয়েছে। জিসান একটু হেসে তিশাকে একটা কিস করলো। এরপর তিশাকে কোলে নিয়ে রুমে চলে গেল। তিশার বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো। আজ তিশা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। শাওয়ার নিয়ে বাইরে এসে দেখে জিসান এখনও এখনও কিছুটা সময় আছে বলে আর ডাক দেয়নি। তাই তিশা আয়নার সামনে গিয়ে নিজের চুলটা তোয়াল দিয়ে ঝাড়ছে, যাতে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তখন চুলে কিছু পানি জিসানের গায়ে পরে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তিশার দিকে তাকিয়ে এদিক দিয়ে তিশাকে চুল ঝাড়ছে, কিন্তু ওর খবর নাই। চোখ কখন থেকে ওরকে দেখছে। পিছনে ঘুরে দেখি উনি আমাদেরকে নেশাভর চোখে তাকিয়ে আছে। আমার বুঝতে বাকি রইলেন ওনার মতলব ভালো না, কালকের মতো আজকেও না, আবার না না আগে ভালো কেটে পড়ে। তিশা তোয়ালটা নিয়ে বারান্দা গিয়ে মেলে দিয়ে ঘরে প্রবেশ করতে গেলে জিসান সামনে এসে দাঁড়ায়। তিশা জিসানকে দেখে একটা ঢোক গিয়ে, আপনি এখানে কী করেন? ওইদিকে যান, ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিন, আমি নিচে গেলাম। কথা বলে সাইড দিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু উনি আমার কোমরটা ধরে এক টান দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলেন। এতে ভেজা চুলগুলো আমার মুখের সামনে এসে পড়েছে। উনি এক এক করে সবগুলো চুল কানের পেছনে সরিয়ে দিলেন। প্রতিটা স্পর্শের জন্য হৃদয়ের স্পন্দনটা বেড়ে যাচ্ছে। কেন জানি আজ মনে চোখ রাখতে পারছি না। ওই চোখের নেশা ভরা চাওয়ানে আমাকে পাগল করে দিবে। তোকে ভেজা চুল অসাধারণ লাগছে, মনে হয় তোর মাঝে ডুব দেই আমি। এমন হলে নিজেকে সামলানো আমার জন্য কষ্টকর হবে। তিশার গালে জিসানের নিজের নাকটা ঘষছে আর বলছে, গরম নিঃশ্বাসগুলো তিশার মুখে পড়ছে, তুই আমায় পাগল করে দিবি, আমি তোর মাঝে ডুবতে চাই, দিবি আমাকে একটু ডুবতে। আমার অতৃপ্ত মন তোর ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। কী করবো আমি, কীভাবে সামলাবো নিজেকে? আর তিশা কিছু বলে ওঠার আগে জিসান তিশার ঠোঁটটাকে নিজের ঠোঁটের মধ্যে মিলিয়ে নিল। আর তিশা জিসানের গেঞ্জিটা খামচে দিয়ে ধরে ফেললো। জিসানের এক হাত তিশার কোমরে আর এক হাত দিয়ে তিশার চুলগুলো আঁকড়ে ধরে রেখেছে, যাতে
তিশা নড়তে না পারে। এভাবে কতক্ষণ ছিল দুজনেরই কোনো খবর ছিল না। হঠাৎ দরজা নক শুনে তিশা জিসানকে ধাক্কা দিল, কিন্তু জিসান এক পাও নড়ল না। আরও শক্ত করে তিশার ঠোঁট থেকে গালে গলায় কিস করতে লাগলো। জিসান যেন আজ নিজের মধ্যে নেই। এদিক দিয়ে দরজার বাইরে নিশি দরজা নক করছে আর ভাইয়া ভাবি বলে চিল্লাচ্ছে। তিশা জিসানকে ছাড়াবার ভেজার চেষ্টা করছে কিন্তু পারছে না। জিসান প্লিজ ছাড়ুন। নিশি দরজা নক করছে, ওর চিল্লানিতে বাড়ির সবাই এসে বলবে প্লিজ। তিশার কথা জিসানের গোড় কাটে। জিসান গিয়ে দরজাটা খুলে নিশিকে একটা ধমক দেয়। বেচারি নিশি কিছুই বুঝতে পারে না কেন তার ভাই তার সাথে এমন করছে। রাগ করে চলে যেতে নিলে তিশাও পিছনে পিছনে যায় আর জিসান রাগে কটমট করে ওয়াশরুমে চলে যায়। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছিল, এমন সময় অর্ক তিশা করে ডাকতে এলো। ও রুমে এসে দেখে জিসান রেডি হচ্ছে কিন্তু তিশা নেই। ভাইয়া তিশা কোথায়? জিসান শার্টের বোতামগুলো লাগাচ্ছে আর অর্ককে ইশারা করে বলছে, অর্ক আমি তো ছোট নাকি বড়? অফকোর্স ভাই তুমি আমার বড়, তাহলে আমার বউকে নাম ধরে ডাকার কারণ কি? ভাইয়া তিশা তো আমার ছোট, তাই ওকে নাম ধরে ডাকি, আর তেমন কিছু নেই। এতে সম্পর্ক গভীর হয়। যেমন জিসান তানজিলাকে দেখতে পায়, তানজিলা তাউদকে চা দিয়ে নিয়ে যাচ্ছিল। ও ভাবি একটু এখানে আসবে? বলো জিসান কি বলবে? ভাবি তুমি আমার কত বছরের ছোট, এই কথা কেন জিজ্ঞেস করেছো? আর বলো না, তারপর বুঝবে। এই তো 2 বছরের ছোটো হবো, কখনো তোমাকে আমি নাম ধরে ডাকছি বলো তো? না তো কেন? তুমি তো বয়সে আমার ছোটো, তাহলে নাম ধরে ডাকতেই পারে। এতে নাকি সম্পর্ক ভালো থাকে? না পারো না, কারণ আমি তোমার বড় ভাইয়ের বউ হই। তো বয়সে তুমি আমার বড় হলে সম্পর্কে আমি তোমার বড়, তাই তোমার নাম ধরে ডাকাটা যুক্তিসঙ্গত নয়। আর সম্পর্ক ভালো রাখতে নাম ধরে ডাকার প্রয়োজন নেই, সম্মান দিলে হয়। আর কিছু জানার আছে তোমার? না ভাবি তুমি সব বলে দিয়েছো, আশা করি অর্ক বুঝে গেছে। অর্ক মাথা নিচু করে চলে গেল। আসলে ভাবি থাক, বলতে হবে না, আমি বুঝে গেছি। এদিক দিয়ে তিশা নিশির পিছে পিছে ও রুমে গেল। নিশি রুমে গিয়ে নেকা কান্না করতে লাগলো, ভাইয়া আমাকে একটু ভালোবাসে না। কে বলছে তোমাকে এসব কথা? কেন তুমি দেখোনি শুধু শুধু আমাকে কীভাবে ধমক দিল? আমি তো আজ তেমন কিছু করিনি, মা বলেছে বলে তোমাদের ডাকতে গেলাম। আর ভাইয়া করে কাঁদতে লাগলো। আরে পাগলি, তখন তোমার ভাইয়া খুব সুন্দর স্বপ্ন দেখছিল, কিন্তু তোমার কারণে বেচারা স্বপ্ন ভেঙে গেল। তাই আগে তোমার সাথে এমন বিহেভ করেছে। তুমি বলো, তুমি কোনো সুন্দর স্বপ্ন দেখেছো? এমন সময় কেউ এসে তোমাকে রাগারাগি করলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। জানো ভাবি, মা প্রায়ই এমন করে আমার সাথে। যখনই কোনো সুন্দর স্বপ্ন দেখতে নিই, ঠিক তখনই মা এসে নিশি করে কলেজে যাবি না বলে ডাকাডাকি করে আর আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। এই কারণে তোমার ভাইও খারাপ লাগেছে, তাই তোমার সাথে একটু রাগ করেছে। তুমি তো জানো ওনার রাগ কেমন, একটু 19-20 হলে রাগ উঠে যায়। ঠিক বলেছো, কিন্তু ভাইয়াকে বলবে আমাকে সরি বলতে। ওকে 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 এখন চলো। সবাই বসে আছে। আবার না, তোমার হিটলার ভাই আমার উপর রেগে যায়, তাই তাড়াতাড়ি চলে। জিসান রেডি হয়ে নিচে নেমে বড় সড়ো ধাক্কা গেল লাবণীকে দেখে। লাবণী অর্কের বড় বোন, বিদেশি ছিল। এতদিন জিসানকে বলতে লাবণী পাগল। ছোটোবেলা থেকে জিসানকে ভালোবাসতো, কিন্তু জিসান কখনো লাবণীকে সেই নজরে দেখেনি। একসময় ওর পাগলামি অনেক বেড়ে যায়, তাই লাবণীর বাবা লাবণীকে বিদেশে মামার কাছে পাঠিয়ে দেয়। তো জিসানের বিয়ের কথা শুনে কাউকে কিছু না বলে এখানে চলে আসে। আজ লাবণী জিসানকে দেখতে পেয়ে কাছে আসে। কেমন আছো জিসান? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর মামা কি জানে তুমি এখানে এসেছো? ওগুলো বাদ দাও, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। ঠিক শুনেছ। তো সে লাকি গার্লটা কে? এখনও তো দেখলাম না, কোথায় লুকিয়ে রেখেছো? তেমন কিছু না, ও হয়তো নিশির ঘরে নিশিকে নিয়ে আসছে। এমন সময় তিশাও নিশির নিচে আসলো। ভাবে তোমার জামাইকে বলো সরি বলতে। নিশি মুখ অন্যদিকে ঘুরিয়ে কথাগুলো বলেছে। থাপ্পড় চিনোস? তখন তো ধমক দিচ্ছে, এখন থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। জিসান বলল। নিশির মন খারাপ বলে তিশা জিসানের কাছে এসে বলতে নিবে সরি বলার জন্য। তখনই জিসান তিশার দিকে এমনভাবে তাকালো, বেচারি ভয়ে নিশিকে বললো, নিশি ওনার তরফ থেকে আমি সরি বলছি, উনি বলার আর আমি বলা তো একই কথা, ঠিক না? এখন রাগ করে ঝেড়ে নিয়ে নিচে ফেলে দেওয়া, খালা জাড়া দিয়ে বাইরে ফেলে দিয়ে আসবে। তিশার এই কথা শুনে নিশি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। ভাবি তুমি এমন কেন? এই কারণে বলে ভাইয়া তোমার উপর এত ফিদা কেন? আমি আবার কি করলাম? তিশা বললো, সেটা তুমি বুঝবি না, এখনও তুমি বাচ্চা, আগে বড় হও তারপর সব বুঝে যাবে। বলে তিশার হাতটা ধরে লাবণীর সামনে নিয়ে আসে। লাবণী, এটা আমার তিশা। তিশার এক কাঁধে হাত রেখে তিশাকে কাছে টেনে পরিচয় করিয়ে দেয় জিসান। তিশা কিছুটা অবাক হয়। জিসান এভাবে সবার সামনে কাঁধে হাত রেখে জড়িয়ে পরিচয় করাচ্ছে বলে। আর তিশা, উনি আমার কাজিন, অর্কের বড় বোন আর তোমার ননদ। ও হাই আপু, কেমন আছেন? তিশা বলে। লাবণী কোনো জবাব না দিয়ে তিশাকে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। তিশা বুঝে উঠতে পারছে না কি সমস্যা, কিন্তু জিসান বুঝে গেছে লাবণী কি দেখছে। আচ্ছা লাবণী, পরে কথা বলবে, এখন আমার নাস্তা করে অফিসে যেতে হবে। তিশা তাড়াতাড়ি নাস্তা রেডি করো। জিসান চলে গেলেও খাবার টেবিলে তিশাও পিছিয়ে পিছিয়ে চলে গেল। তিশা জিসানকে নাস্তা বের করে দিচ্ছে আর তাই তো জিসান কথা বলছে। জিসান তুই অফিস সামলা, আজ আমি ফ্যাক্টরি থেকে ঘুরে আসি, ওখানকার কাজের কি অবস্থা দেখে আসি। ওকে ভাইয়া। এদিক দিয়ে লাবণী জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান তিশার হাত ধরে নিজের পাশের চেয়ারে বসিয়ে দিল আর নিজেই তিশাকে নাস্তা বের করে দিচ্ছে। তা দেখে লাবণী দাঁতে দাঁত কটমট করছে। এটা আমার অধিকার ছিল। জিসান শুধু আমার মনে মনে কথাগুলো বলে চলছে। জিসান তিশার কাছ থেকে কোট আর ব্যাগটা নিয়ে তিশার গালটা ধরে বাই বলে চলে গেল। আর লাবণী জিসানে যাওয়ার পথে তাকিয়ে থাকলো। জিসান অফিসে গিয়ে সবার আগে ওর মাকে কল করলো। মা আমি। হ্যাঁ বল বাবা। কি ভুলে গেছিস? না মা, একটা কথা বলি, বল। মা। তিশা
তোকে কিছু বলতে হবে না, আমি তিশার খেয়াল রাখবো আর লাবণী থেকে দূরে রাখবো, তুই কিন্তু চিন্তা করিস না। আমি ভালো করে বুঝতে পারছি লাবণী এখানে কেন আসছে, আমি ওর বাবাকে ফোন করে দেবো যাতে যত তাড়াতাড়ি ওকে পারে এখান থেকে নিয়ে যেতে। ঠিক বলেছো মা, ও যত তাড়াতাড়ি চলে যাবে ততই ভালো আমার জন্য, তা না হলে আমার সংসার করার আগে ঘর ভেঙে যাবে। জিসান কিছুটা রিল্যাক্স হলো তো এখন, তবুও লাবণী যতদিন থাকবে টেনশন থাকতে হবে। এই দিক দিয়ে তিশে সারাদিন ঘরে কাজ আর জিসানের কাজেরদের সাথে গল্প করে কেটে গেল। ফাঁকে ফাঁকে তিশার অনেকবার কল দিয়েছে তিশার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু লাবণীর সাথে তেমন কথা হলো না। তিশা বুঝতে পারলো লাবণী হয়তো তাকে পছন্দ করে না, মাঝে মাঝে কথার ফাঁকে কিছু ঠেস মেরে কথা বলছে তিশাকে। তাই তিশাও আর আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। সন্ধ্যার পর তিশা তার ঘরে ছিল আর বের হয়নি, কাপড়গুলো ভাঁজ করছে। জিসান এসে দেখে সবাই ড্রয়িং রুমে, কিন্তু তিশা নেই। নিশিতের ভাবি কোথায়? ভাবি রুমে ভাইয়া, ওকে বলে চলে যেতে নিলে কি রে জিসান, এসে বউকে খুঁজছোস? আমাদের মনে চোখে দেখোস না? লাবণী বলে, বউটা আমার, তাই আমাকে খুঁজতে হবে। আমি তো খুঁজবো নাকি অন্য কেউ খুঁজবে? কিছু বলো না লাবণী আপু। জিসান ভাইয়া তো ভাবিকে চোখে আর ভাবিকে একদিনও তার বাবার বাড়িতে থাকতে দেয় না, আর ভাইয়া বাসা থাকলে তার আশেপাশে ভাবি না থাকলে খোঁজাখুঁজি শুরু করে দেয়, যেন তিশা ভাবে ছোট বাচ্চা, একা ছেড়ে দিলে হারিয়ে যাবে। সবাই হা হা করে একত্রে হেসে দিল। বড্ড পেকে গেছিস তুই নিশা, দাঁড়া, তোকে বিদায় করার ব্যবস্থা করতে হবে এবার। জিসান বলে মুখ ভেঙে, সব কথা উচিত কথা বললে আমি খারাপ, যাও তোমার তিশার বেবির কাছে। আবার সবাই হেসে দিল। জিসান বুঝতে পারছে এরা আজ জিসানকে হেনস্থা করে ছাড়বে, তাই কিছু না বলে রুমে চলে গেল। জিসান রুমে গিয়ে দেখে তিশার ধোয়া কাপড়গুলো ভাঁজ করছে, তাই চুপি চুপি গিয়ে পেছন থেকে তিশার কোমর জড়িয়ে ধরলো। তিশা প্রথমে ভয় পেয়ে গেল, বুঝতে বেশিক্ষণ লাগেনি যে এটা কার, কারণ জিসানের শরীরের ঘ্রাণটা তিশার খুব ভালো করে চিনে গেছে কয়েকদিন। এটা কি করছেন? ছাড়ুন, দরজা খোলা, কেউ এসে পড়লে তখন কে আসবে? সবাই গল্প করছে। ও তাহলে যান, আপনিও ফ্রেশ হয়ে নিচে গিয়ে গল্প করুন। আর তিশা যেখানে নেই আমি ওখানে গিয়ে কী করবো? কিন্তু তুই এই সময় এখানে কেন? এমনি ভালো লাগছিল না। কেন দেখি শরীরে জ্বর আসছে? আরে না মা, এমনি। তিশার কাঁধে মুখ রেখে কি হয়েছে তিশা? বল আমায়, আমি তোকে তোর থেকে বেশি চিনি, তাই মিথ্যা কথা একদম না। লাবণী আপু, তিশার কাঁধে হাতে মুখটা উঠে, লাবণী তোকে কিছু বলেছে? তেমন কিছু না, কিন্তু আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। কেমন ভাবে তাকিয়ে থাকে, আবার মাঝে মাঝে ঠেস মেরে কথা বলে। কেন কেন এমন করছে বুঝতে পারছি না। আমি কি তাকে জিজ্ঞেস করবো? বাদ দাও, এমনই, ওকে নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই। এখন বলো, সারাদিন আমাকে মিস করছো? না তো, একদমই না। আমি কেন আপনাকে মিস করতে যাবো? তাই জিসান তিশার গাড়ি একটা কামড় দিল। অবশ্য রাক্ষস কোথাকার, জামাইকে মিস না করার প্রতিদান এটা, বুঝলি? হঠাৎ দরজা খুলে লাবণী ঘরে ঢুকে পড়ে। তিশা ও জিসানকে দুজনকে অপ্রস্তুত ছিল, তাই দুজনেই একটু দূরে সরে যায়। আর লাবণীর দরজা নক করতে ঢুকবি, এখন আর আমি একা নই। ও সরি, আসলে ভুলে গেছিলাম, তোমার জন্য কফি আনছি। সরি লাবণী, আমি এখন কফি না চা খাই, তাও আবার শুধু তিশার হাতের। কিন্তু তুমি তো আগে চা খেতে না? কিন্তু তিশার হাতের চা ছাড়া আমি কারো হাতের চা খাই না আমি। তিশা, আমার কাপড়গুলো বের করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসছি। জিসান চলে গেল। আপু আপনি কষ্ট করতেন, গেলেন কেন? আমি আসছিলাম, দেখুন আপনার কষ্টটা বৃথা গেল। যাই হোক, কফিটা আমাকে দিন আর আপনি নিচে গিয়ে সবার সাথে বসুন, উনি এখন চেঞ্জ করবে। লাবণীর আগে গজগজ করতে করতে নিচে রুমে চলে গেল।